মাহবুবের নিতু লেখিকা ত্রিধারণিকা পর্ব ৩। বড় চাচি মাহবুব ভাইয়ের সঙ্গে নিতুর কথা বলাতে পারলেন ৬ দিন পর। এর আগে অবশ্য তিনি প্রতিদিন টাইম টু টাইম আপডেট দিয়েছেন, নিতুকে খবর জানিয়েছেন। চাচি একটু ভিডিও কলে দেখান তাকে। দেখা সম্ভব হলো না, মাহবুব ভাই কিছুতেই রাজি হলেন না। তিনি এমনি ফোন ধরলেন, প্রথম কিছুক্ষণ কথা বললেন না, তারপর চড়া গলায় ধমকে উঠলেন, হ্যালো নিতু। নিতু কান্নাটা প্রাণপণে চেপে বলল, কেমন আছেন মাহবুব ভাই? এমনভাবে জিজ্ঞেস করছিস যেন আমি মরে লাশ হয়ে গেছি। মরা মুখ দেখে আনন্দে গলা ধরে এসেছে তোর। নিতু চাপা একটা দীর্ঘশ্বাস ফেলল। হাসপাতালে শুয়েও মানুষটার গলার স্বর সেই একই, কথার ভঙ্গি ধরন ধারণ সব একই। এই মানুষটা কি কোনোদিনও বদলাবে না? কতটা দিন পর তিনি নিতুর গলা শুনলেন, একটুও কি কিছু অনুভব করলেন না? অথচ নিতু মাহবুবের হ্যালো শুনেই এমনভাবে কেঁপে উঠেছে যে তার মনে হয়েছে সে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে। সমস্ত গাজরে শিরশির অনুভূতি। এত দূরে এসেও যেন মানুষটা তার সমস্ত জোরে ভর করে আছে। কি করে অ্যাক্সিডেন্ট করলেন? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দেখেছি, গাড়ি ও গাড়ি এদিকে আয়, এসে আমার অ্যাক্সিডেন্ট করে দিয়ে যা। অনেকক্ষণ ডাকাডাকির পর একটা কালো রঙের ভক্সি গাড়ি এগিয়ে এলো, ব্যাস হালকা ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে দিল। আমি অবশ্য গাড়িটাকে ধন্যবাদ দেওয়ার সুযোগ পাইনি, এর আগে জ্ঞান হারিয়ে ফেললাম কি না। নিতু ফোনের এপাশে এবার কেঁদেই ফেলল। এই শক্ত হতে কি এত দূর এসেছিল দেশ ছেড়ে? মানুষটা অ্যাক্সিডেন্ট করে হাসপাতাল বেডে শুয়ে কাতরাচ্ছে, আর সেই কি না, সে তো শুধু অভিমান করেছিল নিজের ভাষার উপর। সে তো চায়নি মাহবুব ভাইয়ের শরীরটা রক্তে ব্যথায় ব্যান্ডেজ হোক। ব্যথা কি খুব বেশি পেয়েছেন? ব্যথা পাবো কেন? গাড়ির ধাক্কা লেগেছে, আর আমার মনে হলো এক পশলা ঠান্ডা হাওয়া আমার শরীর ছুঁয়ে গেল। গা শিরশির করে একটু করে কেঁপে উঠলাম আমি। এত আরাম লাগলো, মনে হলো আমি যেন বাতাসের কোলে বসে দোল খাচ্ছি। মাথার ওপর জ্যোৎস্না ঝরছে, পাশেই কবিতা পড়ছে স্বয়ং জীবনানন্দ। আমার দুদণ্ড শাস্তি দিয়েছিল। নিতু মাহবুব ভাইয়ের কথা থামিয়ে দিল। সারা দুনিয়া সবার সঙ্গে ঠিক করে কথা বলেন, আমার সঙ্গে এমন করে কথা বলেন কেন? তুই কথার মাঝখানে কথা বলছিস কেন? আমার কথা শেষ হওয়ার পর কথা বলবি। তুই কি রানী এলিজাবেথ? তোর সঙ্গে একটু কুর্নিশ একটু কার্নিশ করে কথা বলতে হবে? কুর্নিশ করে কথা বলতে হবে না, স্বাভাবিকভাবে একটু কথা বলুন। তুই স্বাভাবিক কাজ কি করেছিস যে তোর সঙ্গে স্বাভাবিক কথা বলবো? নিজের দেশ ছেড়ে বিদেশ গেছিস ফিজিক্স পড়তে, কেন রে? ওখানে কি তোর ফাওয়াদ খান ফিজিক্স পড়ায়? নিতু ফিসফিস করে বলল, আমি আপনাকে দেখতে ঠিক চলে আসতাম মাহবুব ভাই, কিন্তু আমি জানি অসুস্থ আপনাকে দেখলে আমি আর ফিরে আসতে পারবো না। আমি অনেক যুদ্ধ করে, অনেক ভেবে, অনেক তেতো নিয়ে এখানে এসেছি। আপনি তো আর আমায় কোনোদিনই ভালোবাসবেন না। আমার ভালোবাসাটাকে তাই থামাতে এসেছি, কিন্তু লাভ কিছু হবে বলে মনে হচ্ছে না। এই যে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন শোনার পর থেকেই এখন প্রাণ যায়, তখন প্রাণ যায় অবস্থা নিয়ে কোনো রকমে বেঁচে আছি। কিরে কথা বলছিস না কেন? নাকি ফাওয়াদ খানের কথা বলাতে উতলে উঠেছিস? মন কেমন করছে কোলে ওঠাবার জন্য? বড় চাচি বললেন, আপনার নাকি বেশ কয়েকটা সার্জারি করতে হয়েছে। হাসপাতালে এসেছি, সার্জারি করবে না তো কি করবে? কোলে বসিয়ে চমচমার রসমালাই খাওয়াবে? কপালে চুমু খেয়ে ঘুম পাড়াবে? হাসপাতালে তো আমার বাসর ঘর, তাই না? ডাক্তার নিশ্চয়ই আমার কাবিন করে বিয়ে করা বউ। নিতু ফোনটা বুকে চেপে ধরে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলো। আচ্ছা, ভালোবাসার ব্যাপারটায় তার ক্ষেত্রেই কেন এমন যুদ্ধের হয়ে গেল? বড় চাচি বললেন, আপনার শরীরে নাকি ডক্টররা অ্যালকোহল পেয়েছেন। আপনি কি মদ খেয়েছিলেন মাহবুব ভাই? কেন খেয়েছিলেন? রুবা আপার বিয়েতেও তো খেয়েছিলেন। ওসব খেলে হুঁশজ্ঞান তো থাকে না আপনার, একদমই সামলাতে পারেন না নিজেকে। বেসামাল হয়ে কি কিছু করেছি বল? তোর পা ধরে তোর কাছে পারমিশন চেয়েছি, তুই মানা করলি, ঘুষি মেরে নাক ফাটিয়ে দিলি। নাকে ব্যথা নিয়ে কোকিয়ে মরেছি, তাও তোকে কিছু করিনি। বল, জোর করেছি বল? নিতু ভীষণ চমকে গেল। মাহবুব ভাই সেদিন রাতে সবটা হুঁশে করেছেন, সব মনে আছে তার, অথচ মাতাল হওয়ার কি দারুণ ভান করেছিলেন। নিতু আমতা আমতা করে বলল, আপনি আপনি আমি ভেবেছিলাম আপনি মাতাল হয়ে আমায়। মাতাল তো আমি অবশ্যই ছিলাম, না হলে তোর পা ধরবো কেন? তোর মতো রাজাকারের পা ধরার কি ছিল? আমি রাজাকার? অবশ্যই রাজাকার। নিজের দেশ ছেড়ে যে চলে যায় সে দেশদ্রোহী। তোর মতো দেশদ্রোহীর সঙ্গে আমি এতক্ষণ কথা বলছি কেন? বিদেশে থাকা অবস্থায় আর কখনোই ফোন করবি না আমাকে। রাখ ফোন রাখ।
মাহবুব ভাই ফোন রেখে দিলেন। নিতু দিশেহারাভাবে কাঁদতে লাগলো। নিতু কি কোনোদিনও পারবে এই ভালোবাসার যুদ্ধটাকে থামিয়ে মানুষটাকে একটু বদলাতে? একটু নরম স্বরের স্বাভাবিক কথাই তো চাই তার। লক্ষ কোটি টাকার হিরে মানিক তো আর না। মাহবুব হাসপাতাল থেকে ছাড়া পেল 14 দিন পর। নিতু যেন একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বাঁচল। যাক বাবা, মানুষটা এখন সুস্থ। নিতুর অভিমান আর নিজেকে শক্ত করার চেষ্টায় যত্ন নেওয়া শুরু হলো আবার। যে মানুষ নিতুর সঙ্গে কথা বলতেই চায় না, সেখানে নিতু কিনা তার জীবনের কত রাত কত ভোর মানুষটাকে ভেবে ভেবে মাটি করেছে। কত বিকেল, কত জ্যোৎস্না, কত বৃষ্টি শুধু এই মানুষটার জন্য কেঁদে কেঁদে নিঃশেষ করেছে। আহারে! এর মধ্যে এক রাতে মা ফোন করলেন, এই ভোর 4:30টার দিকে। হ্যালো মা, ভালো আছো? মা জবাব না দিয়ে কাঁদতেই থাকলেন। কাঁদছো কেন মা, কিছু হয়েছে? নিতু, নিতু রে মা আমার, তোকে খুব দেখতে ইচ্ছে করছে রে মা। নিতুও হু হু করে কেঁদে উঠল। আমারও তোমাকে দেখতে ইচ্ছে করছে মা, ভিডিও কল দিই? একদম না, তোকে ভিডিওতে দেখলে আমার আরও বেশি কষ্ট হয়। তুই চলে আয় না মা। কে বলেছে তোকে ওই দূর দেশে গিয়ে পড়ে থাকতে? দেশে আয় নিতু, বুকে করে ঘুমোই তোকে নিয়ে। দিনরাত দুশ্চিন্তায় থাকি। নিতু মনে মনে বলল, দেশে তো আমি আসতেই চাই মা, কিন্তু যে একজন, ওই একজনের জন্য তো কলিজা ঝালাপালা হয়ে গেছে আমার। কিরে, কথা বলছিস না কেন? কবে আসবি তুই? পড়তে এসেছি মা, সেশন শেষ না করে আসবো কি করে? তুমি অন্য কথা বলো মা। মিস করলেই শুধু চলে আসার কথা বলবে না। এখানে একলা থাকি আমি, কষ্ট আমারও হয়, বরং তোমাদের থেকে বেশি হয়। মা আবার নিতুকে একটা ব্যাড নিউজ দিলেন। তুই মায়ের কথার দাম দিস না, তোর কাছে মায়ের কথার কোনো দামই নেই। ওদিকে দেখ, মাহবুবটা মায়ের জন্য চাকরিটা পর্যন্ত ছেড়ে দিচ্ছে। কে চাকরি ছেড়ে দিচ্ছে? মাহবুব। মায়ের জন্য চাকরি ছাড়ছে মানে কেন? আরে না, শাহিদা আপার তো শরীর খারাপ হয়ে গেছে, খুব ঠিকমতো চলতে ফিরতে পারেন না। ছেলেটা মায়ের জন্য কি যে খেটে মরছে, রাত বিরেতে জাগছে। এই কদিন তো ছুটি নিয়েই সব করেছে, তাই বলে চাকরি ছেড়ে দেবে? ব্যবসা করবে। ওর বাবার বিজনেসটাই শুনছি আর একটু বড় করে শুরু করবে। কাছে থেকে মায়ের দেখাশোনা করবে। ফুফি হঠাৎ এত অসুস্থ হয়ে গেলেন কি করে? মাহবুবের অ্যাক্সিডেন্টের পরপরই তো শাহিদা আপা স্ট্রোক করলেন। ডান হাত নাড়াচাড়া করতে পারেন না। ছেলেটা বুঝলি চিন্তায় চিন্তায় একাকার, কাউকে কিছু বলে না, সব কিছু একা একা টানছে। সেদিন বিকেলে আমাদের বাসায় এলো, দেখি অঘুমো অঘুমো, চোখ মুখ একদম দেবে গেছে। আহারে! নিতু প্রাণপণে দীর্ঘশ্বাস চেপে রাখল। মা, বড় চাচাকে বলো তাকে চাকরি ছাড়তে মানা করতে। মানা করবে কেন? ছেলেটা মায়ের জন্য সবটা করছে। আমরা সবাই বরং ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করছি। তাছাড়া একমাত্র ছেলে, মায়ের দোয়া থাকলে যা আছে খেয়ে পড়ে যেতে পারবে। সবার আগে হলো মা। তাই বলে এরকম একটা হাই ডেকোরেটেড জব ছেড়ে দিয়ে কেউ নাট বল্টুর ব্যবসা করে? নাট বল্টুর ব্যবসা বলছিস কেন? কার পার্টসের ব্যবসা। এসব ব্যবসায় কত টাকা পয়সা জানিস? টাকা পয়সাই কি সব মা? অবশ্যই টাকা পয়সা সব। এই যে তুই ফট করে বিদেশ চলে গেলি, কি করে পারলি বলতো? বাপের টাকা ছিল বলে। মাহবুবটাকে দেখ, নিজে কত অল্প বয়স থেকে রোজগার করছে। বাবার অসুস্থতা সামলালো, বোনটার বিয়ে দিল, বাড়ির লোন চুকালো, এখন আবার মায়ের জন্য ছেলেটা নিজের স্বপ্ন ছাড়তে যাচ্ছে। এমন ছেলে যার, সেই মায়ের তো রাজকপাল। নিতু বিষণ্ণ কণ্ঠে বলল, মা শোনো, তুমি আর মাহবুব ভাইয়ের কোনো খবর আমায় দেবে না। কেন? এমনি দেবে না। ভালো ছেলের ভালো কথা তো তুই শুনবি না। তুই কিন্তু একটা ঘাড়তেরা বাদর বনে যাচ্ছিস। একজন তার মায়ের জন্য চাকরি ছাড়বে বলে অমনি আমি তোমার কাছে বাদর হয়ে গেলাম? তুই শুধু বাদর না নিতু, তুই মহা অবাধ্য। তুই মাহবুবের পায়ের নখের সমান না। আশ্চর্য, এখানে মাহবুব ভাইয়ের পায়ের নখের কথা আসছে কেন? আসবে, এখানে মাহবুবের কথাই আসবে। ছেলেটা আমার জন্য কাশ্মীর থেকে অর্ডার করে উল আনিয়ে দিয়েছে। নিজের মায়ের জন্য শাড়ি কিনবে দুটো, আমাদের জন্য কেনে। নিতু কঠিন স্বরে বলল, 2 টাকার উল আর শাড়ি পেয়েই তুমি ওনার ভক্ত হয়ে গেলে মা? ছি মা। ছি মা করছিস কেন? পরের ছেলে দিনরাত খবর নাই আমাদের, নিজের মাকে মাথায় করে রাখছে। আর তুই? মাহবুব তো সেদিন বলল ওর মাকে ডাক্তার দেখাতে চেন্নাই নিয়ে যাবে, আর আমার মেয়েকে দেখো নিজের পড়া করে মাকে কাঁদাচ্ছে। নিতু ফোন রেখে দিল। মা এত বোকা কেন? অবশ্য বোকা তো হবেই। এই শাড়ি কিনে দেওয়া মানুষটা যে ঠিক কতটা অমানুষ, এটা তো শুধু নিতুই জানে, মা তো আর জানে না। নিতু আবার ঠিক
আগের মতোই প্রতিজ্ঞা করল মাহবুব ভাইয়ের সঙ্গে পার্মানেন্ট যোগাযোগ বন্ধ। আর কোনো খবর সে নেবে না। লারার মতো ও একাধিক ছেলেকে ভালোবাসবার চেষ্টা করবে। যে লোক নিজের ক্যারিয়ারের মূল্য বোঝে না, তাকে ভালোবেসে নিতু যে বোকামিটা করেছে সেটা শোধ তুলবে, পই পই করে শোধ নেবে। এই মানুষকে মন দিয়ে বসেছিল সে। সেই ভালোবাসা বুঝতে পারার প্রথম অনুভূতির সময় থেকেই ভালোবাসতে শুরু করেছিল সে। কি ভেবেছিল পৃথিবীর সেরা ছেলে, সেরা বুদ্ধির ছেলে, অথচ সে এখন ফ্লাইট লেফটেন্যান্টগিরি ছেড়ে দিয়ে ব্যবসা করবে। জুতিয়ে লাল করে দিলে যদি নিতু শান্তি হতো। অধপতনের তো সীমাই ছাড়িয়ে গেছে ওষুধটা। রাগে ক্ষোভে অধৈর্য হয়ে নিতু তাৎক্ষণিক মেসেজ পাঠালো মাহবুবের মোবাইলে। এই নাটবল্টু চোর, তোর নাটবল্টুর ব্যবসা ধ্বংস হয়ে যাক। এত রুচি খারাপ তোর, বাসি তরকারির মেসেজের রিপ্লাই এলো সঙ্গে সঙ্গেই। বুকের পাটা থাকে তো সামনে এসে কথা বল নিতু, দেখবি গুলি করে তোকে কেমন ঝাঁঝরা করে দিই একদম। নিতু মেসেজ দেখে দাঁড়িয়ে পড়ল। ও মাই গড, সব তাল ঠিক আছে মানুষটার, শুধু শুধু কেন যে নিতু নিজের অভিমানকে সস্তা করে মেসেজটা দিতে গেল, কেন যে তারপরের সময়টা নিতু পুরোদমে নিজের অভিমানে মনোযোগী হলো। তার জন্য তার দেশের কারো জীবন থেমে থাকছে না। দেশের তিনি তো ইচ্ছে মতো সব করছেন, ক্ষণে ক্ষণে নিজের জীবনের সবটা বদলাচ্ছেন। পড়াশোনা দিয়ে খুব অল্প সময়ে নিতু ডিপার্টমেন্টে মোটামুটি পরিচিত মুখ হয়ে উঠল। এমন তার অনেকেই বন্ধু। তবে নিতুর অনেকজনকে ভালোবাসার ব্যাপারটা তেমন আলো পেল না। সে নিজের সঙ্গে অনেক যুদ্ধ করেও কারো দিকে মন ঘোরাতে পারল না, কোনোভাবেই না। যেই লোকটাকে শায়েস্তা করবে বলে এসেছিল এখানে, তার জন্যই কেন এত দায়বোধ ভেতরে, এত কেন বিশ্বস্ততার দাম দেওয়া তার অনুপস্থিতিকে। এত দুর্বল আর হতছাড়া মন নিয়ে নিতুর বেঁচে থাকবার কষ্ট বুঝি কোনোদিনই ফুরাবে না। তবে নিতু কাউকে ভালো না বাসলেও এখানে অনেকেই আছে যারা নিত্যে মুগ্ধ, নিতুকে পাগলের মতো ভালোবাসে। কয়েকজন তো নিতুর দিকে হাঁ করে সর্বক্ষণ তাকিয়েই থাকে। রোহান নামে একটা ছেলে আছে কলকাতার, বাঙালি। সে তো একটু সুযোগ পেলেই দীর্ঘশ্বাস ফেলে বলে, নিতু তুমি একবার অনুমতি দাও, এই প্রাণ এনে তোমার হাতে সঁপে দিচ্ছি, ভাজা ভাজা করে ফেলো আমাকে। নিতু ব্যাপারটা হেসে উড়িয়ে দেয়, কিন্তু ভেতরে ভেতরে নিতু প্রবলভাবে টের পায় রোহান যে কথাগুলো মোটেও মজা করে বলছে না। ফিলিপ নামে আরেকজন আছে, সে এখানেরই, ক্যাথলিক, ভীষণ ভালো ক্রিকেটও খেলে। সে তো তার সবথেকে প্রিয় ব্যাটে নিতুর হাতে গুড লাক লিখিয়ে নিয়েছে। প্রতিবার ম্যাচের আগে বলে, হেই প্রিটি ওমেন, উইশ মি গুড লাক, ইউ আর মাই গুড লাক। নিতুর জন্য তো আধো আধো বাংলার ভালোবাসি বলাও শিখেছে। এই সব কিছু নিতু বিভিন্নভাবে কাটিয়ে যাচ্ছে। অনেকবার চেয়েও কারোর সঙ্গে তার সহজ বন্ধুত্বটা পর্যন্ত হয়ে উঠছে না। বিশেষ করে ছেলে বন্ধু তো নিতুর কাছে আতঙ্কের মতো। কোন ছেলে কখন তাকে মন থেকে কি ভেবে বসে, এই ভয়ে কাউকে মন খুলে দুটো কথা পর্যন্ত বলা হচ্ছে না তার। অথচ আশপাশে সবাই তো কি সুন্দর এক একজনের সঙ্গে ঘুরছে ফিরছে, প্রেম বদলাচ্ছে। একবার নিতু মনের উপর অনেক জোর করে নিজেকে খুব ঠেলে ঠুলে তার এক ছেলে বন্ধুর সঙ্গে লাঞ্চে গিয়েছিল। রেস্টুরেন্টে ঢুকবার আগেই নিতু আনমনে ও মাগো বলে চিৎকার দিয়ে দৌড়াতে দৌড়াতে ফিরে এসেছে। তারপর আর সে চেষ্টাই করেনি। তবে লারাকে নিতু একবার জিজ্ঞেস করেছে এই ব্যাপারে, আচ্ছা, এই যে তুমি মুহূর্তে মুহূর্তে ভালোবাসার মানুষ বদলাচ্ছ, পারছো কি করে? এই যে একজনকে ভালোবাসার পর আরেকজনকে চট করে ভালোবেসে ফেলছো, এটা কি করে সম্ভব হচ্ছে? খাপ খাওয়াচ্ছ কি করে? লারা তখন ভীষণ অবহেলায় জবাব দিয়েছে, একজনের প্রতি ভালোবাসা শেষ হওয়ার পর আরেকজনকে ভালোবাসছি। যতক্ষণ একজনের প্রতি ভালোবাসা শেষ হয় না, ততক্ষণ অন্য কাউকে ভালোবাসতে পারি না। তো তার মানে ভালোবাসা শেষ হয়? অবশ্যই হয়। আমার তো কয়েক ডজনবার শেষ হয়েছে, আরেকটা শেষের পথে। কিভাবে শেষ হলো বলো তো? মন কষাকষি, ঝগড়াঝাটি করে? আরে ধুর, ঝগড়া কেন করব, মনের টান কমে যায়, ভালো লাগে না তখন। ডিনারে যেতে ইচ্ছে করে না, ডান্স করতে ইচ্ছে করে না, যখন ইন্টিমেট হয় তখন ঘুম পায়, চরম মুহূর্তে ইচ্ছে করে ঠেলা দিয়ে ফেলে দিই গা থেকে, এরকম আর কি। ওই যে আর ভালো লাগে নার মতো। ও, নিতু মনে মনে স্বস্তি পেয়েছে, আশার আলো পেয়েছে মনে মনে। মাহবুব ভাইয়ের প্রতি তার ভালোবাসাও নিশ্চয়ই একদিন না একদিন শেষ হবে, আর তখন সেও নিশ্চয়ই কাউকে না কাউকে ভালোবাসতে পারবে। তখন বোধহয় মনটাকে আর জোর করতে হবে না, আপনা থেকেই বোধহয় প্রেম জাগবে। ইস রে, কবে যে ভালোবাসাটা শেষ হবে নিতুর, কবে যে?
এর মধ্যে ইউনিভার্সিটির ইয়ারলি ফেস্টে নিতু একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে হইচই ফেলে দিল। মোটামুটি সবাই এখন নিতুকে চেনে। বাংলাদেশি এক সুন্দরী মেয়ে, ভারী মিষ্টিটার কণ্ঠ, চোখের আলোয় গানটা যা গায় না, মনে হয় যেন রেকর্ড বাজছে। একদিন তার ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর মোনাস নিতুকে আলাদা করে ডেকে পাঠালেন। বললেন, নিতু, তুমি চাইলে আমি এখানে তোমার পিএইচডিটা একদম ফুল স্কলারশিপে দিতে পারি। তোমার রেজাল্ট ভালো, আমি ডিপার্টমেন্টে কথা বললেই হবে। নিতু তখন ধীর কণ্ঠে বলেছে, পোস্ট গ্রাজুয়েশনের পর আমি দেশে ফিরে যেতে চাই স্যার, ওখানেই কিছু করার ইচ্ছে আছে। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে নিতু, ইউ আর এ ওয়ান্ডারফুল গার্ল। তোমার সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগতো। মাঝে মধ্যে তোমার গান শুনতে পেতাম। তোমার গাওয়া গানটা আমার জীবনে শোনা অন্যতম সেরা গান। আমি তো ফেস্টের রেকর্ডটা পার্সোনালি আমার পিসিতে সেভ করে রেখেছি। দিনে একবার না শুনলে তো কাজই হয় না আমার। নিতু সে সময়ে বিস্ময়ে হাঁ হয়ে যাওয়া মুখ নিয়ে স্যারের সামনে থেকে নিঃশব্দে সরে এসেছে। এই ভিনদেশি প্রফেসর, যে কিনা বাংলার বও বোঝে না, সে নিতুর গান শুনতে মরিয়া। আহারে, এতগুলো মানুষ যেখানে নিতুকে এত পছন্দ করে, একবার নিতুর গান শুনে যেখানে এত এত মানুষ অভিভূত, সেখানে নিতু কিনা এমন একজনকে ভালোবাসলো যে নিতুর কোনো কদরই করলো না কখনো। পরের জন্মে সে একবার যদি মাহবুব হয়ে জন্মাতে পারত, একবার, কত ভাগ্য হলে একটা মানুষ এমন একজন নিতুর ভালোবাসা দুপায়ে দলতে পারে। কত ভাগ্য হলে এমন নিতুর খোঁজ না নিয়ে, কথা না বলে, দেখতে না চেয়ে থাকতে পারে। বাবারে, নিতুকে সেই ছোটবেলা থেকেই তো মানুষটা একদম হাতের কাছে পেয়েছিল। নিতুর বড় হওয়া দেখেছে, বদলানো দেখেছে, ফ্রক ছেড়ে সালোয়ার কামিজে ওঠা দেখেছে, নিতুর অসুস্থতা দেখেছে, চরিত্র দেখেছে, অথচ কোনোদিনও নিতুকে বিশেষ ভাবলই না। আর যারা নিতুকে দুদিনের জন্য দেখছে, তারা কিনা ঠিকই নিতুর মূল্য বুঝতে পারলো। এজন্যই বোধহয় বলে, হাতের কাছের হীরের খনি থাকলে সেটাকে মাটির মতোই সস্তা মনে হয়। সময়ের সঙ্গে সঙ্গে নিতুর শক্ত হওয়ার চেয়ে যেন রাতের চোখের পানি বেশি বাড়ছিল। কারণ যতটা না সে নিজে শক্ত হতে এসেছিল, তার চেয়ে বেশি তার মনের কোণটা চেয়েছিল মাহবুব তার জন্য কষ্ট পাক, তার বিরহে কাঁদুক, ছন্নছাড়া হোক, পাগল পাগল হয়ে ছুটুক, দিশেহারা হয়ে ঘুরে বেড়াক, মনের আরাম ছাড়ুক, শরীর কাতরাক। না, তার তো কিছুই হয়নি।